ফেরেশতার মতো চেহারা, পানি দিচ্ছে সকলে, আর হাতটা বুঝছে, চোখটা আসলে এভাবে করতেছে, রাখতে পারতেছিলাম না পানি। আমার ওয়াইফ ডাক্তার, শুনলাম মেডিকেলের বিভিন্ন কাছে, ওনারা শুধু কাঁদনে গ্যাস দেয় নাই, কাঁদনে গ্যাসের সাথে লেথাল ইউজ করেছে। অনেক ছেলের এই বাংলাদেশের যারা আন্দোলনে, এই যে নিরস্ত্র ছেলেরা যারা আন্দোলনে উপস্থিত হয়েছিল, অনেকে হয়তো অন্ধ হয়ে যাবে। হসপিটাল থেকে ধরে ডিবি অফিসে নিয়ে আসা, এর চেয়ে নির্মমতা, এর চেয়ে অসভ্যতা পৃথিবীর দুতে নাই। তারপরে আপনি কি করলেন? আপনি পরিমণিকে, আপনি ঘোষের রায়কে, আপনি বিভিন্ন সেলিব্রিটিতে, এই যে ডিবি প্রধান হারুন সাহেব, তাদেরকে আপনার নাকি ওয়াইফ পাক করে দিয়েছেন, সেটা নাকি খাওয়াইছেন। কি সম্মান! 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, যেখানে আমরা জাতির পিতা বলতে কখনো দ্বিধাবোধ করি না, যার রক্তে, যার পারিশ্রমিক 13 বছরের ত্যাগের মাধ্যমে এই সংবিধান পেয়েছি, সংবিধানের কোথায় আছে? আপনারা প্রতিনিয়ত জাতির পিতার আদর্শ, মুক্তিযোদ্ধাদের আদর্শ তাদের রক্তের সাথে বেবেনি করছেন, সেখানে ভায়োলেট করে তাদেরকে আটকিয়ে রাখছেন। এই জবাব কিন্তু একদিন না একদিন আপনাকে দিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী, হোম মিনিস্টার, তাদের একটা সামান্য লজ্জা থাকা দরকার যে এই শত শত লোক কিল করার পরে, হত্যা করার পরে আপনি তাদেরকে নিরাপত্তা দিচ্ছেন। মানে হচ্ছে যে কসাই ছাগলকে নিরাপত্তা দিচ্ছে, কারণ সকালে তাকে জব করা হবে। আমি আমার চেম্বারে ছিলাম, যেখান থেকে আমি করেছিলাম ১৫ তারিখে, ইমরান সাহেব দেখেছেন। তো ওইখানে আমার সামহাউ আজকে আমার ডাটা নেই, ওয়াইফাই নেই। তো আমি আই ওয়াজ ফাইটিং ফর কানেক্টিং দ্য ওয়াইফাই। আই ফেল দ্যাট ডেটা যেটুকু আছে সেটা আসলে ইম্পসিবল টু এন্টার দ্য টক শো। হাওয়ার আমি খুব রানিং আউট করে চলে আসছি, এবং এসে আপনাদেরকে লাস্ট মুহূর্তে যে আমি হাসিনার পর কথা রাখতে পারছি, এটার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করি। যে কথাগুলো আপনি বলেছেন, প্লাস হচ্ছে যে আমার কিছু কথা বলা খুব জরুরি দরকার, যে কারণে আজকে টক শোতে আমার পার্সোনাল ইন্টারেস্টটা খুব বেশি ছিল। রিজন হলো যে আজকে আপনাদের সাথে কথা বলছি, আপনারা যারা দেশের বাইরে আছেন, বিশেষ করে আপা আছেন দেশের ভিতরে, আমাদের সত্যি বলতে, না আপাও দেশের বাইরে, আপা আমেরিকা থেকে। ও, আপা যদি আমেরিকা থাকেন তাহলে আপা বুঝবেন না, আমরা যারা দেশে থেকে কথা বলছি, ইমরান ভাই দেশে থেকে কথা আমাদের সারা, হ্যাঁ ইমরান ভাই তো একটু সুবিধা আছে, তারা মিলিটারি পরিবারের সদস্য, তাদেরকে একটু কথা বলতে একটু তারা সময় নেবে। তার অনেক বড় বড় ফ্রেন্ড আছে, হয়তো তার বড় বড় পোস্টে আছে, কিন্তু আমি হয়তো একটু সুবিধা পাচ্ছি লয়ার হওয়ার কারণে। তারপরে গা ছিমছিম করে কখন যেন আমাকে অ্যারেস্ট করে। আমার একটা ছেলে আছে অটিস্টিক, আমার ওয়াইফ ডাক্তার, আমি দরজা বন্ধ করে, ফ্যান বন্ধ করে, ছেলেটা দেখলে তো অটিস্টিক ছেলেটা বুঝতেছেন যে তারা একদম বন্য প্রাণীর মতো করে, আসলে ওইভাবে কাছে আসে, করে, কথা বলতে পারে না। তো আমাদের যতটুকু সময় পায়, তো এই সমস্ত চিন্তার মধ্যেও সবচেয়ে বড় যে দায়বদ্ধতা, নিজে আসলে ঘুমাতে পারছি না। মুগ্ধ ভিডিওটা বারবার দেখলাম, একটা ছেলে পানি পানি সবাইকে দিয়ে যাচ্ছে, সুন্দর সোনার বাংলা, সোনার মানুষ। আশা ভাই আপনার কেটে কেটে আসছে, আপনাকে মনে হয় বাসা থেকেও কথা বলতে দিবে না। যারা আওয়ামী লীগ, বিএনপি, জামাত আন্দোলন করি, সমাজের জন্য কাজ করি, আপনাদের মতো টেবিলে যে, আচ্ছা আপনি ওই যে মুগ্ধর কথা বলেছিলেন সেখান থেকে আমরা শুনতে পাইনি, সেখান থেকে আপনার মুগ্ধ পানি পানি করছে সেই পর্যন্ত আমরা শুনতে পাচ্ছি। আমি আবার বলছি যে এই যে গা ছিমছিম করে, যে আমার একটা ছেলে অটিস্টিক, আমার ওয়াইফ ডাক্তার, আমি যখন বাসায় চলে আসি বেলটা দেওয়ার সাথে সাথে আমার ছেলেটা ওয়েট করে, ও গলাও ধরতে পারে না কিন্তু লাফায়, তাকে যদি আমি কাছে নেই তাকে বুঝতে আমার কয়েক মিনিট সময় লাগে। তো আমি কিন্তু গা ছিমছিম করে যে আমি যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হয়ে যাব, যে কোনো মুহূর্তে, কারণ বাংলাদেশ থেকে আমি একটু কথা বলার চেষ্টা করছি আমার বিবেকের কথা, কিন্তু আমি ভয় পাচ্ছি না। কেন ভয় পাচ্ছি না তা জানেন? এই যে মুগ্ধ ছেলেটা, সোনার বাংলার একটা সোনার ছেলের জন্ম হয়েছিল, যারা আন্দোলন করছে, একটা ইয়াং, কি সুন্দর, মানে ফেরেশতার মতো চেহারা, পানি দিচ্ছে সকলে, আর হাতটা বুঝছে, চোখটা আসলে এভাবে করতেছে, রাখতে পারতেছিলাম না পানি। আমার ওয়াইফ ডাক্তার, শুনলাম মেডিকেলের বিভিন্ন কাছে, ওনারা শুধু কাঁদনে গ্যাস দেয় নাই, কাঁদনে গ্যাসের সাথে লেথাল ইউজ করেছে। অনেক ছেলের এই বাংলাদেশের যারা আন্দোলনে, এই যে নিরস্ত্র ছেলেরা যারা আন্দোলনে উপস্থিত হয়েছিল, অনেকে হয়তো অন্ধ হয়ে যাবে, কারণ তারা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে গিয়েছে, সেখানে আমার পরিচিত ডাক্তার আছে, তারা বললো যে তারা কোনদিন এই ভয়াবহতা দেখে নাই। আপনি ভোট বিহীন সরকার 2014 থেকে 2009 আপনি এসেছেন,
2018-তে আমি ইলেকশন করেছি, 24 ইলেকশন করেছি। আপনার আজকে আপনার আশেপাশে যারা যারা মিডিয়া থেকে আরম্ভ করে সবগুলি আপনাকে ভোটে বসিয়ে দিয়েছে, আপনি ভেরি হ্যাপি। আপনি সারা পৃথিবী এস্টাবলিশ করেছেন যে আপনি নিরপেক্ষ ইলেকশনের মধ্যে। আমি উইটনেস, 18-তে রাত্রি ইলেকশন হয়েছে, আমার কাছে প্রমাণ আছে। তখন একটা আপনাদের দলটা করতাম, মনে প্রাণে মনে করছি ঠিক আছে আপনারা কিছু উন্নয়ন একটা জায়গায় পৌঁছান। 2024-এ যখন আমরা ইলেকশন করলাম, তখন আপনাদের ওই চয়েজে বললো, যেখানে আপনাদের পিওন 400 কোটি টাকা মেরে যায়, আপনাদের পুলিশের আইজিপি কোটি কোটি টাকা মেরে দেশ থেকে চলে গেছে, সহ বলে পালিয়ে চলে গেছে, কেউ তাকে বাধা দেয় না। যখন হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট হয়ে যায়, এসে গ্লোবের টাকা মাফ হয়ে যায়, যখন সেনাবাহিনীর প্রধান টাকা নিয়ে দেশ থেকে চলে যায়, এরা কিন্তু একদিনে প্রধান হয় না, বিভিন্ন সময় এই দীর্ঘদিন, এই 2014 থেকে অবৈধভাবে থাকা অবস্থায় এই অবৈধ একটা শেয়ার নিতে নিতে আজকে কি হয়েছে, আজকে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এত দূর পৌঁছাইছে যে যে কোনো সচ্ছল লোক সে ক্রয় করতে পারছে না, সে ফ্যামিলি মেনটেন করতে পারছে না। এই যে একটা ভূমিধসের মতো সারা বাংলাদেশে আন্দোলন করেছে, এখানে বিএনপির কোনো ক্রেডিট নাই। বরং আমি খুব ডেসপারেটলি বলবো, এই বিএনপি সরকারের সাথে জড়িত। বিএনপি এখানে এরা মনে করছে যে ওই বিএনপি সরকারের সাথে জড়িত মানে কি, বিএনপির এখন ইস্যু হচ্ছে ভারতকে কিভাবে তুষ করা যায়, কিভাবে তাদের আয়ত্তে নিয়ে আসা যায়, ভারত যেন টুক করে এই শেখ হাসিনা সরকারকে হারিয়ে দিয়ে তাদেরকে বসিয়ে দিবে, সেই রকম একটা সুযোগ করছে। ফখরুল ইসলাম সাহেবের বক্তব্য আপনি দেখেছেন, ওই দিন যেদিনকে ছাত্রদের লেখা হয়েছে, এই যে ছাত্রদেরকে নির্মম ভাবে মারা হলো, উনি কিন্তু বলেছেন যে আপনারা দ্রুত শিক্ষার পরিবেশকে সৃষ্টি করেন, এদেরকে শিক্ষা কলেজ খুলে দেন। উনি কিন্তু এক দফায় যাননি। উনি তো সবচেয়ে বড় সুবিধাভোগী হবে যদি এই সরকার চলে যায়, তাহলে বিএনপি সরকার আসবে। কারণ বাংলাদেশে যারা আন্দোলন করছে তারা কখনোই সরকার গঠনের জন্য করে নাই, তারা আন্দোলন করছে বেঁচে থাকার জন্য, তারা আন্দোলন করেছে অন্যকে বেঁচিয়ে রাখার জন্য, তারা আন্দোলন করেছে বাংলাদেশের আপাপন মানুষের জন্য। সেই নিরীহ নিরস্ত্র ছাত্রগুলো কোঠা বিরোধী আন্দোলন, কোঠা সংস্কার, কারণ তারা মেধা থাকা সত্ত্বেও বিভিন্ন ভাবে সরকার তাদেরকে চাকরিতে দেয় না। আপনি তো কোঠা দেখেছেন, আবেদ আলী কোঠা কোথায় গেল? 56-এর পরে যে 44 কোঠাটা ছিল সেটা তো আবেদ আলী কোঠায় চলে গেছে, আবেদ আলী কোঠায় কিন্তু চলে গেছে, সত্যিকারে কিন্তু চাকরি করে পায় নাই তারা। আরেকটা হচ্ছে হায়ার ক্লাস লোক বাংলাদেশে যারা বিদেশ থেকে পানি এনে খায়, যাদের সন্তানরা প্রাইভেট ইউনিভার্সিটিতে বিদেশে পড়ে, তাদের কিন্তু এই কোঠা নিয়ে কোনো মাথা কামা নাই, কারণ তারা বাংলাদেশের চাকরিতে আসবেন না। কোনো আপার ক্লাসের একটা লোককে আপনি দেখবেন না যে বাংলাদেশের বিসিএস পরীক্ষা তারা দিয়েছে, তাদের চিন্তা তাদের বাবেদের ব্যবসা একটা কিছু করবে, এটসেট্রা। আমাদের এবং কি ব্রিটেনে কিন্তু ইন্টারভিউ নেওয়ার সময়, পরীক্ষা নেওয়ার সময়, সিভিল সার্ভিসে প্রথম ইভেন কি জাজ হওয়ার সময় তারা দেখে সে কি পাবলিক স্কুলে লেখাপড়া করেছে কিনা। ইটস এ রিকোয়ারমেন্ট। যদি কেউ পাবলিক স্কুলে পড়েছে কিন্তু অগ্রাধিকার পায়, রিজন হচ্ছে যে ওই সামাজিক অবস্থার মধ্যে সব বস্তু। যাই হোক, মূল কথা যেটা কথার মধ্যে আসি, একটা অসভ্য দেশ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না, ইভেন কি আপনার নর্থ কোরিয়া যেটা বলে পাবেন না। আপনি এই কোমলমতি ছেলেদেরকে আপনি পুলিশ বাহিনী এভাবে নির্মম ভাবে হত্যা করছে, আপনি নির্মমতার চেয়েও অসভ্যতার দিকে আসে। নির্মমতা মানুষ মেরে ফেলে, এদের কাছে নির্মমতা হাসবে। মানে এই পুলিশদের আসলে কি শাস্তি হওয়া উচিত বলে আপনি মনে করেন? কি শাস্তি হওয়া উচিত? না, আমি শাস্তির কথা বলতে, শাস্তি তো পরে, আগে বেঁচে থাকি। আপনাদেরকে মাধ্যমে একটা কথা আমি প্রেজেন্ট করতে চাই, যেটা আমার বিবেকের প্রয়োজনে আজকে আমি রাশ করে আপনার টক শোতে এসেছি, যে নির্মমতার কথা, এদের কাছে কোনো নির্মমতা নাই, এরা এমন পর্যায়ে গেছে, কিন্তু এই নির্মমতার সাথে তাদের একটা অসভ্যতার কথা বলি, যেটা লজ্জায় লজ্জিত হয়ে যাচ্ছি আমি একজন আইনজীবী হিসাবে এই দেশে। সেটা হচ্ছে যে এই কোমলমতি ছেলেদের হসপিটাল থেকে ডিবি অফিসে নিয়ে আসছেন নিরাপত্তা দেওয়ার। পররাষ্ট্রমন্ত্রী ওপেনলি, একটা দেশের স্বাধীন দেশের একটা হোম মিনিস্টার ওপেনলি বলে যাচ্ছে যে তাদেরকে নিরাপত্তার জন্য নিয়ে আসছি। আপনি যদি তাদের কাছে কোনো সিক্রেট, যেমন বিদেশে যখন খেলোয়াড়রা আসে অথবা খেলতে যায়, তাদের 24 ঘন্টা আগে একটা স্পেশাল সিকিউরিটি দেওয়া হয় যে তাদের সাথে কে বা কারা সাক্ষাৎ করলো, অথবা নো ওয়ান ক্যান কমিউনিকেট। রিজন হচ্ছে যাদের কোনো গ্যাম্বলিং না হয়। ইভা এমন রং। আপনি যদি মনে করেন যে এই ছেলেগুলোকে কেউ ইনফ্লুয়েন্স করবে, এরা কোমলমতি ছেলে, তাহলে আপনি তাদেরকে স্পেশাল সিকিউরিটি দেন। আপনি যে করে গেলে তাদের ফোন ট্র্যাক করেন, তাদেরকে ঢুকতে না দিলেন। কিন্তু আপনি ডিবি অফিসে নিয়ে এসে যে মেন্টাল, আমি জানি না ফিজিক্যাল টর্চার আপনারা কতটুকু তাদেরকে করতেছেন, কিন্তু যে মেন্টাল টর্চার পৃথিবীতে একটা রাষ্ট্রে, ইভেন কি আপনি নর্থ কোরিয়াও দেখাতে পারবেন না।
আমি চ্যালেঞ্জ করলাম যে এই ইউনিভার্সিটির যে ছেলেরা কোঠা সংস্কার আন্দোলন করেছে, নিরস্ত্র আন্দোলন করেছে, যাদের অদ্যবধি পর্যন্ত আপনারা একটা প্রমাণ পান নাই যে তারা টাকা পয়সা দিয়ে বিভিন্ন লোককে এনগেজ করে এই বিটিবি বলেন, এই মেট্রো রেল বলেন, এই বিভিন্ন কিছু ধ্বংস করেছে, অথবা আজকে ওবায়দুল কাদের সাথে বললেন যে গণভবন তারা আক্রমণ করেছে, এইরকম উদাহরণ এই ছেলেগুলোর বিরুদ্ধে পাবেন না, পান নাই। কি বলতেছে যে তারা ভবিষ্যতে, কেন তারা ভবিষ্যৎ আন্দোলন করবে না? যে ছেলেগুলো, যে সন্তানগুলো কোটা সংস্কারের জন্য এই সমন্বয়ক ছাত্রদের উপর বিশ্বাস করে জীবন দিয়ে দিল, তাদের সামনে তাদের আত্মা, তাদের রক্ত কি তাদের সাথে কথা বলে না? এরা ইয়াং ছেলে, এখনো এরা রাজনৈতিক মারপ্যাচ বুঝে নাই, এখনো স্বার্থন্বেষী তাদেরকে চাপড়ে দেওয়া নেই, এখনো আদর্শ, দেশ, ভালোবাসা, বন্ধুত্বের প্রতি সিম্পেথি, এবং যে বন্ধু খেলেছে সেই সিম্পেথিতে তারা কন্টিনিউয়াস। কারণ তারা জানে যে প্রজ্ঞাপন আপনি জারি করেছেন, জাস্ট আই ওয়াশ, দ্যাট ওয়াজ হ্যাপেন 18, ইফ আই এম নট রং, সেটাকে হাইকোর্টে নিয়ে যাওয়া হলো। সেটাকে মাননীয় প্রাইম মিনিস্টার কি বললো? আমি রাগের মাথায় করে ফেলছি। তার মানে আপনি বিশ্বাস না করে করছেন। অ্যাপিলেট ডিভিশনের বাংলাদেশের প্রধান বিচারপতি কি বললেন? যে কিনা এই ছাত্রলীগ, যে ছাত্রলীগ রেপ করে ইউনিভার্সিটিতে, যে ছাত্রলীগ তার সহপাঠীর স্ত্রীকে রেপ করে, সেই ছাত্রলীগের ফুলের তোড়া নিয়ে আপনি প্রধান বিচারপতি হয়েছেন। আপনি যখন বলেন আন্দোলন করে কোনো হাইকোর্টের রায় পরিবর্তন করা যায় না, তখন ওই ছাত্রলীগের নেতার আওয়ামী লীগের ওবায়দুল কাদের সাথে আপনার কোনো ডিফারেন্স নাই। আপনি যখন এত বড় একটা সেন্সিটিভ বিষয়, হাইকোর্ট একটা রায় হলো প্রজ্ঞাপন, এক্সিকিউটিভ অর্ডার, এখানে একটা আন্দোলনের মাধ্যমে 6 বছর আন্দোলনের মাধ্যমে 2018-তে মাননীয় প্রাইম মিনিস্টার পার্লামেন্টে এটাকে অ্যাডমিট করলো, সেটা একটা হাইকোর্টের রায় আপনি স্টে দিয়ে দিলেন। আবার কি বলেন? স্ট্যাটাস কো দিলেন। কেন স্ট্যাটাস কো? আপনি যদি স্টে দিয়ে দিতেন, ছাত্রদের বলতেন যে আমরা সর্বোচ্চ সময় এটা করে দিচ্ছি, আপনি যদি দেশের মানুষকে ভালোবাসতেন, দেশের মানুষের প্রতি আমার আপনার দায়বদ্ধতা থাকতো, তাহলে আপনি স্টে দিয়ে ইমিডিয়েটলি এটা ফিক্স করতে পারতেন। তা ফিক্স না করে কি করলেন? আমরা যেমন 9/6/2024 মেলা ফাইট হিসাবে সর্বোচ্চ করে 29 আগস্ট 2024 পর্যন্ত ওকালতি পেশা বাংলাদেশ থেকে বন্ধ করে রেখেছেন, ঠিক একইভাবে আপনি এটা কি করলেন? 7 আগস্ট ফিক্স করলেন, এবং এটা একটা ছেলে খেলা হয়ে গেল, যে কারণে বিশ্বাস কারো প্রতি নাই। এখন এই প্রজ্ঞাপন যে আবার 2 দিন পরে বাতিল না করবেন না, তার বিশ্বাসটা কি? ছাত্ররা সুন্দর বলেছে যে আজকে এই প্রজ্ঞাপন একটা 2জন মুক্তিযোদ্ধার ছেলে করেছে, 2 দিন পরে একজন যারা আমাদের এই উপজাতি আছে তারা করবে, 2 দিন পরে একজন প্রতিবন্ধী করবে, তার গার্জেন করবে। তাহলে তো এটার কোনো, এটা পার্লামেন্টে যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। সেকেন্ডলি হচ্ছে এই যে তাদের ভাইদেরকে মারা হলো, এই যে পুলিশ নির্মমভাবে অত্যাচার করলো, তা আমরা যেহেতু নিরস্ত্র, আমরা তাদের বিচার চাই, এবং যারা যারা জড়িত আছে তাদের সাথে বিচার চাই। এই ছেলেগুলোকে প্রথমে বললো যে না আমরা তাদেরকে কোনো ধরনের টর্চার করতেছি না, এই করতেছি না, হসপিটাল থেকে ধরে ডিবি অফিসে নিয়ে আসা, এর চেয়ে নির্মমতা, এর চেয়ে অসভ্যতা পৃথিবীর দুতে নাই। তারপরে আপনি কি করলেন? আপনি পরিমণিকে, আপনি ঘোষরা রায়কে, আপনি বিভিন্ন সেলিব্রিটিতে এই যে ডিবি প্রধান হারুন সাহেব, তাদেরকে আপনার নাকি ওয়াইট পাক করে দিয়েছেন, সেটা নাকি খাওয়াইছেন। কি সম্মান, একটা ইতিবাচক। আমরা খুবই আনন্দিত হলাম যে বাংলাদেশে একটা উদাহরণ সৃষ্টি হোক যে পুলিশ সকলের বন্ধু, সে ডিবি অফিস যতই ভয়াবহ না, সেটা ডিবি প্রধান, সে একসাথে বসে খায়। তারা আপনার তথ্য উপাত্তর দরকার। আর আজকে আপনি কি করলেন? ঢাকা ইউনিভার্সিটি সাধারণ মানুষের বন্ধু হতে পারলো না উনি, সাধারণ মানুষের সর্বোচ্চ বিদ্যাপীঠ, আমি চান্স পাইনি বিদায় ব্যাঙ্গালোরে পড়তে গিয়েছি। এখনো যতক্ষণ ঢাকা ইউনিভার্সিটি, আমার ছোট্ট মেয়েটা লন্ডনে জন্মগ্রহণ করেছে, আমি তাকে ঢাকা ইউনিভার্সিটি দেখাই যে মা তুমি ওয়ান ডে ইউ উইল ট্রাই টু গেট অ্যাডমিশন এন্ড দ্যাট ইউনিভার্সিটিটা আমার হেরিটেজের মধ্যে পড়ে। সেই ঢাকা ইউনিভার্সিটির সম্মানিত টিচাররা গেটের সামনে দাঁড়িয়েছে, তাদেরকে আপনি একটা ডিবি প্রদান বসার জন্য তাদেরকে বললেন না। ঠিক আছে, আপনার সময় নাই, ভেরি গুড, আপনি তাদেরকে বসিয়ে 1 কাপ চা খাইয়ে তাদেরকে একটা সম্মান নিয়ে কথা বলতেন। তারা তো আর কোর্টের অর্ডার নিয়ে যায় না যে আপনি তাদেরকে নিয়ে আসবেন। আপনি যদি তাদের সাথে ফেস করতে না পারেন, আপনি ওই সাংবাদিকদের ক্যামেরার সামনে এসে কথা বলতেছেন, তাহলে আমরা কি বিশ্বাস করবো? ওই ক্যামেরার সাংবাদিক সবই ম্যানেজড। ইউ জাস্ট আই ওয়াজ দ্য কান্ট্রি, ইউ মেকিং দ্য ফুলিশ অল ওভার দ্য কান্ট্রি, অল ওভার দ্য ওয়ার্ল্ড। কিন্তু পৃথিবী ঘুমায় না, পৃথিবী এত বোকা না।
আজকে বাংলাদেশের যে এই 2014 থেকে তিনটি ইলেকশনে মানুষের ভোট ডাকাতি করে, রাত ইলেকশন করে, ইলেকশন না করে ক্ষমতায় থেকে আপনারা যে গুণগান গাচ্ছেন, যে মানবতা দেখাচ্ছেন, যে সম্পদের কথা বলছেন, আমি তো বললাম যে বাংলাদেশের 72 সালে কতটুকু সম্পদ ছিল, 75 সালে সম্পদ ছিল, এবং আপনাদের কথা যদি ধরে যে আপনাদের ক্ষমতায় আসার আগে কোনো ডেভেলপমেন্টই হয় নাই, কোনো সম্পত্তি ছিল না, যদি সেই সম্পদ আপনারা করে থাকেন